আমাদের পড়ার টপিক হচ্ছে জারক বিজারক চেনার উপায়। এটা আমাদেরকে খুব প্যারা একটা দেয়। যেমন আমরা যখন বিক্রিয়া করি তখন জারক চিনি না, বিজারক চিনি না, কোন বিক্রিয়া করবো, জারণ বিক্রিয়া কী হবে, বিজারণ বিক্রিয়া কী হবে, এটা তো চিন্তাই করতে পারি না তখন। সো ফার্স্ট অফ অল আমাদের জারণ বিজারণ বিক্রিয়া চিনতে হবে। তো আমরা একটু প্রথমে মজায় একটু শিখবো কোনটা জারক কোনটা বিজারক, তারপরে আমরা বেসিক থেকে শিখবো। সবসময় মনে রাখবা যে বেসিকের উপরে কেউ নাই, ঠিক আছে? তো খেয়াল করো, সকল ধাতু বিজারক। আমি কি বললাম? সকল ধাতু বিজারক। বিজারকের কাজ কি ছিল? ইলেকট্রন দান করা। যেমন তুমি সোডিয়াম ধাতুর কথা চিন্তা করো, সোডিয়াম ধাতু কি করে? একটা ইলেকট্রন ত্যাগ করে তার অষ্টক পূর্ণ করে। তাহলে সোডিয়াম ধাতু হওয়ার কারণে সে ইলেকট্রন ত্যাগ করতেছে, তার মানে সোডিয়াম কি একটা বিজারক, মুক্ত সোডিয়াম একটা বিজারক। তাহলে সকল ধাতু হচ্ছে বিজারক। তো হচ্ছে তুমি ধাতু চিনবা কি করে? দেখো, যাদের নামে শেষে আম আছে তারাই ধাতু, যাদের নামে শেষে আম আছে। এখন এটা ইংলিশ নাম হলে হবে না, হতে হবে ল্যাটিন নাম। ল্যাটিন নামে যাদের নামে শেষে আম আছে তাদের কি আমরা ধাতু বলবো? শুধুমাত্র জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ বাদে। তুমি যদি জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ বাদে কোনো ধাতু পেয়ে থাকো যাদের নামে শেষে আম নাই, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। সকল অধাতু জারক। অধাতু মানে কি? অধাতু মানে হচ্ছে যারা ইলেকট্রন গ্রহণ করবে, আর ইলেকট্রন গ্রহণ করার বৈশিষ্ট্য কি? জারকের বৈশিষ্ট্য। ওকে, আচ্ছা। সো আমরা এইটুকু চিনলাম যে সকল ধাতু বিজারক ও সকল অধাতু জারক। এখন আমরা একটু মজার ছন্দে শিখবো। দেখো, ধাতুটাকে আমরা ছেলেদের সঙ্গে একটু তুলনা করলাম। ধাতুটাকে কাদের সঙ্গে তুলনা করলাম? ছেলে। আর অধাতুটাকে আমরা একটু মেয়েদের সাথে তুলনা করলাম। এখন কেন মেয়েদের সাথে তুলনা করলাম তা একটু বলি। ধরো সাপোজ একটা ছেলে এবং একটা মেয়ে ফাইটিং লাগছে, তাহলে জিতবে কে? নিশ্চয়ই ছেলে, কারণ সে শক্তিশালী, ঠিক তাই না? স্বাভাবিকভাবে একটা মেয়ের চেয়ে কিন্তু একটা ছেলে শক্তিশালী হয়। মেয়েরা কষ্ট পায় না আমার কথা, ঠিক আছে? এটা জাস্ট আমরা একটু মজা করতেছি, পড়াটাকে একটু ইজি করতেছি। খেয়াল করো যে আবার এটাও বলতে পারো যে মেয়েরা সারাদিন ঘরে বসে থাকে, অকর্মা, এই জন্য অধাতু, ঠিক আছে? মেয়েরা ডোন্ট আন্ডার এস্টিমেট মি, ঠিক আছে? আচ্ছা, আর ধাতু কেন বলতেছি? ধাতু মানে একটু শক্তিশালী টাইপের, একটু শক্ত টাইপের, এই জন্য তাকে ছেলে বলতেছি। ওকে, এখন খেয়াল করো, যদি ধাতু ছেলে হয় আর ধাতু কি? তাহলে বিজারক। তার মানে ছেলেরা হচ্ছে বিজারক আর মেয়েরা কি? জারক। এটা তোমরা এভাবেও মনে রাখতে পারো। ধরো তোমার একটা গার্লফ্রেন্ড আছে, তোমার গার্লফ্রেন্ড এখন ফোন দিয়ে বলতেছে ফুচকা খাবো, তখন ফোন দিয়ে বলে পিৎজা খাবো, একটু পর ফোন দিয়ে বলে বার্গার খাবো, মানে 24টা ঘন্টা তোমার জ্বালায়, 24টা ঘন্টা জ্বালাচ্ছে। তার মানে মেয়ের কাজ কি? জ্বালানো। তাহলে মনে রাখবা যে জারক জ্বালায়, মানে এটা এভাবে মনে রাখবা যে মেয়ে জ্বালায়, বর্গের জয় আকারে হবে জ্বালায়, বর্গের জয় আকারে জারক। তার মানে মেয়েরা জ্বালায়, এই জন্য তারা জারক। এভাবেও তুমি মনে রাখতে পারো, জাস্ট এটা মজা। ওকে, এখন খেয়াল করো, যদি একটা যৌগ হয়, একটা যৌগে মনে করো যে ধাতুর চেয়ে অধাতুর সংখ্যা বেশি, অর্থাৎ মনে করো ছেলের চেয়ে মেয়ের সংখ্যাটা বেশি, তখন জিনিসটা কী হবে? আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। মনে করো সাপোজ KMnO4 একটা যৌগ লিখলাম। এখন খেয়াল করো, এখানে ধাতু কে আছে? পটাশিয়াম এবং ম্যাঙ্গানিজ। তাহলে একটা জিনিস চিন্তা করো, পটাশিয়াম এবং ম্যাঙ্গানিজ টোটাল কয়টা? 2টা। আর অক্সিজেন হচ্ছে অধাতু, অধাতু আছে কয়টা? 4টা। তার মানে 2টা ছেলে আছে 4টা মেয়ে আছে, 2টা ছেলে আছে আর 4টা মেয়ে আছে। এখন এই 2টা ছেলে আর 4টা মেয়ে যদি মারামারি লাগে, তাহলে জিতবে কারা? তোমরা একটু চিন্তা করো। এবার তো মেয়েদের খুশি হওয়ার কথা, তাই না? কারণ 4টা মেয়ের সঙ্গে তো 2টা ছেলে কখনোই পারবে না, ঠিক আছে? সো এখানে আমাদের অধাতু জিতে যাচ্ছে। তাহলে অধাতু যদি জিতে যায়, দেখো তো অধাতুটাকে আমরা কার সাথে তুলনা করছি? মেয়ে। আর মেয়েটা কি? জ্বালায়, জ্বালায় মানে জারক। তাহলে জিনিসটা কি হবে? জারক হবে। তাহলে KMnO4 একটা জারক। ঠিক সেম আমরা মনে করো একটা উদাহরণ নিলাম, K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট। এখানে খেয়াল করো, ধাতু আছে কয়টা? টোটাল 4টা আছে, আর অধাতু আছে 7টা। তাহলে এখানেও দেখো, এখানে মেয়েদের সংখ্যা বেশি, ফাইট লাগাই দাও, ফাইট লাগাই দিলে কারা জিতবে? আবার মেয়েরা জিতবে, ছেলেরা আবার পরাজিত হচ্ছে, ঠিক আছে? ডোন্ট আন্ডার এস্টিমেট এ গার্ল। তাহলে এই জিনিসটা কী হবে? জারক হবে। ওকে, সো এইভাবে কিন্তু আমরা এই সিম্পল একটা মনে করো যে একটা ফানির মাধ্যমে কিন্তু জিনিসটা আমরা জারক বিজারক চিনতে পারি, ঠিক আছে? একটা যৌগ দেখেই বলতে পারবো যে জারক হবে না বিজারক হবে। তারপরে খেয়াল করো, H2C2O4 এটার নামটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। এটা একটু ব্যতিক্রম আছে। দেখো, হাইড্রোজেন কার্বন যদিও অধাতু, কিন্তু যখন তুমি জারক বিজারক নির্ণয় করতে যাবা, তখন হাইড্রোজেন এবং কার্বনকে ধাতু ধরতে হবে। তাহলে হাইড্রোজেন এবং কার্বনকে কী ধরবা? তুমি ধাতু ধরবা। ওকে, তাহলে দেখো তো এখানে ধাতু আছে কয়টা? 4টা। অধাতু আছে কয়টা? 4টা। তাহলে এবার দেখো, মানে 4টা ছেলে 4টা মেয়ে, তাহলে ছেলে মেয়ের সংখ্যা সমান। এখন 4টা ছেলে 4টা মেয়ের ফাইট লাগাও, কারা জিতবে? একটু চিন্তা করে দেখো। স্বাভাবিকভাবেই একটা মেয়ের চেয়ে একটা ছেলে শক্তিশালী হয়, তাহলে একটা মেয়ের চেয়ে যদি একটা ছেলে শক্তিশালী হয়, তাহলে 4টা মেয়ের চেয়ে
4টা ছেলে শক্তিশালী, তার মানে এখানে আমাদের কে জিতে যাচ্ছে? ছেলেরা জিতে যাচ্ছে। আর ছেলেরা মানে কি দিচ্ছে? ধাতু। আর ধাতু কি? বিজারক। তাহলে এই যে অক্সালিক অ্যাসিড কি হিসাবে কাজ করবে? বিজারক হিসেবে কাজ করবে। আশা করি সবাই এই সিস্টেমটার মাধ্যমে বুঝতে পারছো। কিন্তু এটা তো একটা ফাঁকিবাজি সিস্টেম, মানে এটা জাস্ট আমরা মজা করে শিখবো, ঠিক আছে? যদিও এটা শর্টকাট বলা যায়, অনেকে শর্টকাট বলে, বাট এবার আমরা বেসিক থেকে শিখবো যে কীভাবে আমরা বিক্রিয়ার ভিতরে জারক বিজারক নির্ণয় করব, বা কীভাবে আমরা একটা যৌগ দেখেই বলতে পারবো সে জারক না বিজারক। প্রথমে লিখছে বিক্রিয়ায় জারণ মান বৃদ্ধি পেলে সে বিজারক। আমি আবারও বলতেছি, বিক্রিয়ায় জারণ মান বৃদ্ধি পেলে সে বিজারক। কিভাবে মনে রাখবা? দেখো, বিক্রিয়ায় ব আছে, বৃদ্ধিতে ব আছে, আর বিজারকে ব আছে। তাহলে মনে রাখবা ব ব ব, অর্থাৎ বিক্রিয়ায় জারণ মান বৃদ্ধি পেলে সে বিজারক। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটা অ্যাপ্লিকেশন দেখি। Fe2+ একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। একটা ইলেকট্রন ছেড়ে দিলে সে কিসে পরিণত হবে? Fe3+ পরিণত হচ্ছে। এখন একটু তোমরা মনে করে দেখার চেষ্টা করো, বিজারকের কাজ কি? ইলেকট্রন ত্যাগ করা। দেখো, ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে সে কি হয়েছে? Fe3+ পরিণত হয়েছে। তাহলে আগে জারণ মান ছিল +2 আর এখন জারণ মান +3। তাহলে জারণ মান যেহেতু বৃদ্ধি পাইছে, তাকে আমরা সেহেতু বলবো সে বিজারক। ওকে, আচ্ছা, দ্বিতীয় লাইনটা লিখছি বিক্রিয়ায় জারণ। দেখো, দ্বিতীয় লাইনটা আমরা লিখছি বিক্রিয়ায় জারণ মান হ্রাস পেলে সে জারক। দেখো, জারণ মান যদি বৃদ্ধি পায় তাহলে সে কি? বিজারক। তাহলে তার বিপরীতটা কি? জারক। তাহলে বিক্রিয়ায় জারণ মান হ্রাস পেলে সে জারক। যেমন খেয়াল করো যে MnO4- বিক্রিয়া করে Mn2+ পরিণত হয়। এখন খেয়াল করো, এইখানে ম্যাঙ্গানিজের জারণ মান +7 আর এইখানে ম্যাঙ্গানিজের জারণ মান +2। তাহলে জারণ মান +7 থেকে +2 হয়েছে, তার মানে 5 কমে গেছে। তাহলে এটা নিশ্চয়ই একটা জারণ বিক্রিয়া, তাহলে এটা নিশ্চয়ই এটা জারক। ওকে, আচ্ছা, এবার আমরা জারক বিজারক চেনার আর একটু ডিপে চলে যাব। বিজারক চেনার আর একটা উপায় দেখব। খেয়াল করো যে কেন্দ্রীয় মৌলের জারণ মান যখন সর্বোচ্চ হবে তখন সে জারক। কেন্দ্রীয় মৌলের জারণ মান সর্বোচ্চ হলে সে জারক। আমি তোমাদেরকে ব্যাখ্যা সহ বুঝাই দেবো। দ্বিতীয় লাইনটা কি বলছি? কেন্দ্রীয় মৌলের জারণ মান সর্বনিম্ন হলে সে বিজারক। এবং তৃতীয় লাইনে বলা হয়েছে কেন্দ্রীয় মৌলের জারণ মান মাঝামাঝি হলে সে জারক বিজারক উভয়ই হবে। এখন তোমাদেরকে আগে একটা বলে নিই, জারকের কাজ গ্রহণ করা, বিজারকের কাজ ত্যাগ করা। জারকের কাজ গ্রহণ, বিজারকের কাজ ত্যাগ। মাথা একদম ঢুকিয়ে নাও, জারণ বিজারণ পারতে হলে জারক মানে হচ্ছে যে তোমার গ্রহণ, আর বিজারক মানে দান। এটাই মাথায় রাখবা। এখন খেয়াল করো, আমরা সালফারের কথা নিয়ে একটু চিন্তা করি। মনে করো সালফার, এই সালফারের জারণ মান কী হতে পারে? সালফার মুক্ত অবস্থায় জারণ মান 0। সালফার 2টি ইলেকট্রন গ্রহণ করতে পারে। 2টি ইলেকট্রন গ্রহণ করলে তার জারণ মান -2। আবার সে 2টি ইলেকট্রন ত্যাগও করতে পারে, তখন হবে +2। 4টা ইলেকট্রন ত্যাগ করতে পারে, তখন হবে +4। আর যখন তার সর্বশেষ কক্ষপথে সবগুলো ইলেকট্রন ত্যাগ করবে তখন তার জারণ মান হবে +6। তাহলে -2 0 +2 +4 +6। সালফারের টোটাল 5টা জারণ মান দেখতে পাচ্ছি। মাঝে মাঝে সালফারের জারণ মান +5ও হয়। সেটা কখন হয়? এখানে সালফারের সর্বনিম্ন জারণ মান হচ্ছে -2 এবং সর্বোচ্চ জারণ মান হচ্ছে +6। সালফারের সর্বনিম্ন জারণ মান -2 এবং সর্বোচ্চ জারণ মান হচ্ছে +6। এখন আমাদের এই কথাটা কি ছিল? জারণ মান, কেন্দ্রীয় মৌলের জারণ মান সর্বোচ্চ হলে সে জারক। এখন মনে করো যে H2SO4 সালফিউরিক অ্যাসিড নিয়ে আমরা একটু চিন্তা করি। সালফিউরিক অ্যাসিডের সালফারের জারণ মান কত? +6। অর্থাৎ সালফার জারণ মান যখন +6 হচ্ছে তখন সালফারে কিন্তু আর ইলেকট্রন ত্যাগ করার মতো কোনো ক্ষমতা নাই। অর্থাৎ সালফারের যে 3s2 এবং 3p4 টোটাল যে 6টা ইলেকট্রন ছিল সর্বশেষ কক্ষপথে, সবগুলোই তার দান করা হয়ে গেছে। এখন আর দান করার মতো কোনো তার অ্যাবিলিটি নাই। তাহলে এখন সে কী করবে? বিক্রিয়া করলে অবশ্যই গ্রহণ করবে। তাহলে এই সালফারের এখন গ্রহণ করার ক্ষমতা আছে। এখন গ্রহণ করতো কে? জারক। তাহলে H2SO4 একটা জারক। তাহলে আমরা তো এটা ব্যাখ্যা দিয়ে বুঝলাম, বাট তোমরা সরাসরি মুখস্থ রাখবা যে কেন্দ্রীয় মৌলের জারণ মান সর্বোচ্চ হলে সে জারক। তুমি তারপরে যৌগ আসছে, পরীক্ষায় আসছে, যৌগটা আইডেন্টিফাই করবা, আইডেন্টিফাই করে কেন্দ্রীয় মৌলটা আইডেন্টিফাই করবা, তারপরে জারণ মান নির্ণয় করবা। যদি দেখো সর্বোচ্চ হচ্ছে তাহলে জারক, আর যদি দেখো সর্বনিম্ন হচ্ছে তাহলে বিজারক। এবার আমরা দ্বিতীয় পয়েন্টের একটা ব্যাখ্যা দিই। কেন্দ্রীয় মৌলের জারণ মান সর্বনিম্ন হলে সে বিজারক। যেমন মনে করো H2S হাইড্রোজেন সালফাইড, এইখানে সালফারের জারণ মান -2। তো সালফারের সর্বনিম্ন জারণ মান কিন্তু -2, অর্থাৎ এখানে সালফার 2টি ইলেকট্রন গ্রহণ করতেছে। এখন H2S যখন বিক্রিয়া করবে তখন এই যে সালফার, এই সালফার কিন্তু যে 2টি ইলেকট্রন গ্রহণ করছে সেই 2টি কিন্তু ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা রাখে। তাহলে ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা কার? বিজারকের। তাহলে দেখো তো H2S টোটালটা কী হিসাবে কাজ করবে? একটা বিজারক হিসেবে কাজ করবে। আবার দেখো সালফারের জারণ মান কিন্তু -2। তাহলে ব্যাখ্যাও হয়ে গেল আর আমাদের শর্টকাটটা হয়ে গেল যে সালফার মানে কেন্দ্রীয় মৌলের জারণ মান সর্বনিম্ন হলে সে বিজারক। তার মানে এখন থেকে আমি যৌগ দেখবো, কেন্দ্রীয় মৌল খুঁজবো, কেন্দ্রীয় মৌল খোঁজার পরে জারণ মান নির্ণয় করবো, নির্ণয় করার পর যদি জারণ মান সর্বোচ্চ হয় তাহলে জারক, আর সর্বনিম্ন হলে বিজারক।
তৃতীয়টা দেখো, কেন্দ্রীয় মৌলের জারণ মান যখন মাঝামাঝি হবে তখন সে জারক বিজারক উভয় হিসেবে কাজ করবে। যেমন মনে করো, আমি যদি একটু উদাহরণ, পয়েন্টটা কি বলছি দেখো, কেন্দ্রীয় মৌলের জারণ মান মাঝামাঝি হলে জারক বিজারক উভয়ই হবে। যেমন মনে করো আমি নিলাম কি সালফার ডাইঅক্সাইড। এখন খেয়াল করো, সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে এখানে সালফারের জারণ মানটা আমরা একটু নির্ণয় করি। অক্সিজেনের -2, তাহলে আছে কটা অক্সিজেন? 2টা, তাহলে -2 × 2 টোটাল হয় -4, তাহলে সালফারে কত হবে? +4। এখন খেয়াল করো, যখন জারণ মান কী হবে? মাঝামাঝি হবে। দেখো তো +4 জারণ মানটা না হবে সর্বোচ্চ, না হবে সর্বনিম্ন, তার মানে একটা মাঝামাঝি অবস্থা আছে। তাহলে চাইলে এই সালফার ইলেকট্রন ত্যাগ করতে পারে, চাইলে আবার গ্রহণও করতে পারে। তার মানে কি? সে জারক বিজারক উভয় হিসেবেই কাজ করবে। তাহলে সালফার ডাইঅক্সাইড একটা জারক বিজারক উভয় হিসেবে কাজ করবে। আবার খেয়াল করো H2O2, হাইড্রোজেন পারঅক্সাইড, এটা নিয়ে একটু আলোচনা করি। এটা মজার একটা জিনিস। দেখো অক্সিজেনের 3টা জারণ মান আছে। একটা হচ্ছে তোমার -1, -1/2, আরেকটা হচ্ছে তোমার -2। ওকে, তো এর ভিতরে সবচেয়ে বড় জারণ মান কোনটা? সবচেয়ে বড় জারণ মান হচ্ছে -1/2, আর সবচেয়ে ছোট জারণ মান হচ্ছে -2। ঠিক আছে, এখন খেয়াল করো H2O2, সবচেয়ে বড় কোনটা বললাম? -1/2, আর সবচেয়ে ছোট কোনটা বললাম? -2। তাহলে -1টা কি? মাঝামাঝি। আর তোমরা সবাই জানো যে পারঅক্সাইডে অক্সিজেনের জারণ মান থাকে কত? -1। যদি বিশ্বাস না হয় তাহলে ক্যালকুলেশন করে বের করতে পারো। ঠিক আছে, এখানে অক্সিজেনের জারণ মান -1। তাহলে দেখো এই অক্সিজেনের জারণ মান অবশ্যই মাঝামাঝি আছে, বড় এবং ছোট মাঝামাঝি। তাহলে এটা কি হবে? জারক বিজারক উভয় হিসেবে কাজ করবে। এবং বইতে তোমরা যে বইটা ফলো করো, সাধারণত বোর্ড বই যেগুলো ফলো করো, সেখানে দেখবা যে জারকের একটা ছক দেওয়া আছে, বিজারকের একটা ছক দেওয়া আছে। সেখানে H2O2 একবার জারকে দেওয়া আছে, একবার বিজারকে দেওয়া আছে। সালফার ডাইঅক্সাইড একবার জারকে দেওয়া আছে, একবার বিজারকে দেওয়া আছে। সো মনে রাখবা যে যেগুলো জারণ মান মাঝামাঝি হবে, অর্থাৎ না হবে সর্বোচ্চ, না হবে সর্বনিম্ন, সেগুলো আমাদের হবে জারক বিজারক উভয় হিসেবে কাজ করবে। এখন সে জারক হবে না বিজারক হবে, এইটা ডিপেন্ড করে সে কার সাথে বিক্রিয়া করতেছে। যদি মনে করো H2O2 কোনো জারকের সঙ্গে বিক্রিয়া করে, তখন সে হবে বিজারক। আর যদি সে কোনো জারকের সঙ্গে বিক্রিয়া করে, তাহলে সে হবে জারক বিজারক। চেনার যে যতগুলো টেকনিক ছিল বা যতগুলো নিয়ম ছিল সবগুলো আমাদের শেখা হয়ে গেছে। এখন আমরা বিক্রিয়া চিনব, অর্থাৎ কোনটা জারণ বিক্রিয়া আর কোনটা বিজারণ বিক্রিয়া।